ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান আফগানিস্তান। দ্য গ্রেট গেমের প্রাণকেন্দ্র হিসেবে আবির্ভূত হওয়ার পর থেকে বিগত কয়েক শতাব্দী ধরে বিশ্ব ভূরাজনীতিতে আফগানিস্তান বিশেষ স্থান দখল করে আছে। রুশ সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের ভূরাজনৈতিক জাতাকলে পিষ্ট হয়েছে আফগানিস্তান। কলোনিয়াল যুগে আফগানিস্তানের একদিকে ছিল ব্রিটিশ সাম্রাজ্য, যা পাঞ্জাব পর্যন্ত দখল করার পর আফগানিস্তানে নিঃশ্বাস ফেলছিল। অপরদিকে ছিল রুশ সাম্রাজ্য। মধ্য এশিয়ান দেশগুলো দখলের পর ব্রিটেনের অগ্রযাত্রা রুখতে রুশ সাম্রাজ্যের দৃষ্টিও ছিল আফগান ভূখণ্ডের উপর। আফগানিস্তানকে কেন্দ্র করে দুই সাম্রাজ্যের এই রশি টানাটানি ইতিহাসে দ্য গ্রেট গেম নামে পরিচিত। গ্রেট গেম সমাপ্তির পর আফগানিস্তান কোল্ড ওয়ারের হট জোনে পরিণত হয়। চলে সোভিয়েত আগ্রাসন ও ধ্বংসযজ্ঞ। প্যাক্স আমেরিকানের যুগে তা মার্কিন গণতান্ত্রিক সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞের শিকার হয়। তবে তিন পরাশক্তির কেউই শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি, যে কারণে আফগানিস্তানকে বলা হয় গ্রেভইয়ার্ড অব এম্পায়ার্স বা সাম্রাজ্যবাদীদের গোরস্থান। এক্ষেত্রে আফগানিস্তানের ভৌগোলিক অবস্থানের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। চতুর্দিকে ভূমিবেষ্টিত দেশ হওয়ায় সহজে সৈন্য সমাবেশ করা বেশ কঠিন। পার্শ্ববর্তী দেশগুলোর সাহায্য ছাড়া মোটামুটি অসম্ভবই বলা চলে। এছাড়া হিন্দুকুশ পর্বতমালা একটি গুরুত্বপূর্ণ বেষ্টনীর কাজ করে। 1917 সালে সংঘটিত হয় রুশ বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় প্রতিষ্ঠিত হয় সমাজতান্ত্রিক সরকার। সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক সরকারকে স্বীকৃতি দানকারী দেশগুলোর মধ্যে প্রথম সারিতে ছিল আফগানিস্তান। 1919 সালের 19 আগস্ট আফগানিস্তান স্বাধীনতা অর্জন করে। তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধের পর ব্রিটিশদের কবল থেকে মুক্ত হয় দেশটি। সেই সাথে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন শুরু হয়। সোভিয়েত ইউনিয়নের সাথেও সম্পর্ক স্থাপিত হয় আফগানিস্তানের। 1921 সালের 28 ফেব্রুয়ারি আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয় একটি চুক্তি। চুক্তিটি ছিল মূলত মিত্রতা ও সহাবস্থানের চুক্তি। অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। 1973 সালের 17 জুলাই আফগানিস্তানের সর্বশেষ বাদশাহ মোহাম্মদ জহির শাহ ক্ষমতাচ্যুত হন। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। জহির শাহের পরে ক্ষমতা গ্রহণ করেন মোহাম্মদ দাউদ খান। আফগানিস্তান একটি উদার প্রজাতান্ত্রিক দেশে পরিণত হয়। দাউদ খানের আমলে সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানের সম্পর্ক আগের মতোই ছিল। দাউদ খান রাশিয়া সফরে যান এবং বৈদেশিক নীতিমালা নির্ধারণের নিজস্ব মত প্রদান করেন। পরবর্তীতে নিজস্ব কর্মসূচি বাস্তবায়নেরও চেষ্টা চালান। সে সময় সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানের সম্পর্ক কিছুটা দুর্বল হয়ে পড়ে। 1978 সালের এপ্রিলে পিপলস ডেমোক্রেটিক পার্টি অব আফগানিস্তান বা পিডিপিএ দাউদ খানের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়। পিডিপিএ ছিল বামপন্থী রাজনৈতিক দল। অভ্যুত্থানটি সাউথ বিপ্লব নামে পরিচিত। বিপ্লবের নেতা ছিলেন নূর মোহাম্মদ তারাকি। দলটি ইসলামী মূল্যবোধ ধ্বংস করে কার্ল মার্কসের কমিউনিজম আগ্রাসনের সূচনা করে। তবে দাউদ খানের সময় থেকেই আফগানিস্তানের তথাকথিত আধুনিকায়ন শুরু হয়েছিল, যা ছিল আফগানিস্তানের গোত্রভিত্তিক ঐতিহ্যবাদী ও ধর্মীয় রক্ষণশীল সমাজের বিরুদ্ধে। তখন থেকেই দাউদ খানের বিরুদ্ধে জনমত ফুঁসছিল। তাই সমাজতান্ত্রিক দল হওয়ার পরও সোভিয়েত ইউনিয়ন প্রথম দিকে পিডিপিএর পদক্ষেপের পক্ষে বা বিপক্ষে কোনো মতামত দেয়নি। 1978 সালের ডিসেম্বরে নূর মোহাম্মদ তারাকি এবং সোভিয়েত নেতা ব্রেজনেভ একটি মৈত্রী চুক্তি সম্পাদন করেন। চুক্তির মাধ্যমে দুই রাষ্ট্রের কূটনৈতিক অবস্থার উন্নতি হয়। চুক্তি অনুযায়ী সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের সামরিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেয়। কিন্তু ইসলামী মূল্যবোধ ধ্বংস করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা মেনে নেয়নি আফগানিস্তানের ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠী। শুরু হয় জনবিক্ষোভ। তৎকালীন আফগান সরকার কঠোরভাবে বিরোধিতা দমন করে, গ্রেপ্তার করে হাজার হাজার বিরোধী মতবাদীকে। প্রায় 27,000 রাজনৈতিক বন্দীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ফলে জনমনে সৃষ্টি হয় প্রচণ্ড অসন্তোষ। গঠিত হয় সরকার বিরোধী বিভিন্ন সশস্ত্র দল। 1979 সালের এপ্রিলে আফগানিস্তানের বড় একটি অংশ জুড়ে বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল কমিউনিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করা। হেরাত অঞ্চলে নিয়োজিত আর্মি ব্যাটালিয়নও 1979 সালে বিদ্রোহ ঘোষণা করে। তারা সেনাবাহিনীর অস্ত্র সাধারণ মানুষের কাছে বিতরণ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নূর মোহাম্মদ তারাকি সোভিয়েত ইউনিয়নের কাছে সৈন্য পাঠানোর অনুরোধ জানান। কিন্তু 1979 সালের সেপ্টেম্বরে নিজ দলের প্রধানমন্ত্রীর নির্দেশে হত্যার শিকার হন তারাকি। আফগান প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত হন প্রধানমন্ত্রী হাফিজুল্লাহ আমিন। মস্কোর সাথে কোনোরূপ আলোচনা না করে ক্ষমতা দখল করেন হাফিজুল্লাহ আমিন। ফলে ক্ষুব্ধ হয় সোভিয়েত ইউনিয়ন। হাফিজুল্লাহ আমিনকে সিআইএ এজেন্ট হিসেবে আখ্যায়িত করা হয়। তাকে হত্যার চেষ্টা করা হয়। প্রথমবার ব্যর্থ হয় সেই চেষ্টা। এদিকে কমিউনিজমের স্বার্থ পুরোপুরি উদ্ধার না হওয়ায় আগ্রাসনের সিদ্ধান্ত নেয় সোভিয়েত সরকার।
1979 সালের 24 ডিসেম্বর ব্রেজনেভের নেতৃত্বে 30তম আর্মি মোতায়েন করা হয়। প্রায় 1 লাখ সৈন্য পাঠানো হয় আফগানিস্তানে। মূলত আফগান কমিউনিস্টরা দুই গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছিল। এক পক্ষে ছিল নূর মোহাম্মদ তারাকি, এই অংশকে বলা হতো খালুক পার্টি বা খালুকি অংশ। এই অংশে পশতুনদের আধিপত্য ছিল এবং তারা ছিল চরম কট্টরপন্থী। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন বাবরা কারমাল, এটি ছিল মডারেট অংশ, কারণ এটি ছিল পশতুন, হাজারা, তাজিক সহ আরও নানা উপজাতির সংমিশ্রণ। এই অংশকে বলা হতো পরচম বা পারচম পার্টি। কমিউনিস্টদের ভয়াবহ নিপীড়ন, ধর্মবিরোধী তথাকথিত আধুনিকায়ন, গণবিরোধী শিক্ষা ও সেনা প্রকল্প, কমিউনিস্টদের অভ্যন্তরীণ খুনোখুনি সব মিলে আফগানিস্তান ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়। দেশ প্রচণ্ড অস্থিতিশীল হয়ে ওঠে, যা সোভিয়েত আগ্রাসনের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল। আফগান সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় সোভিয়েত বাহিনী প্রবেশ করে দেশটিতে। 1978 সালে স্বাক্ষরিত 20 বছর মেয়াদী মৈত্রী চুক্তির আওতায় শুরু হয় আগ্রাসন। কাবুল বিমানবন্দরে সামরিক বাহিনী নামতে থাকে। ট্যাঙ্ক, অস্ত্র, কামান সহ হাজার হাজার সৈন্য প্রবেশ করতে থাকে আফগানিস্তানে। শুরু হয় অপারেশন স্টর্ম 333। কেজিবি ও সোভিয়েত বিশেষ বাহিনীর নেতৃত্বে চালানো হয় এই অভিযান। 1979 সালের 27 ডিসেম্বর হাফিজুল্লাহ আমিনের প্রাসাদে প্রবেশ করে তাকে সপরিবারে হত্যা করা হয়। কমিউনিজমের শত্রু ও সিআইএ গুপ্তচর হিসেবে আখ্যায়িত করা হয় তাকে। ক্ষমতায় বসানো হয় সোভিয়েতপন্থী পাপেট খালকি বাবরা কারমালকে। সোভিয়েত আগ্রাসনের দীর্ঘ 10 বছরে গোটা আফগানিস্তান পরিণত হয় নরকে। লাখ লাখ স্বাধীনচেতা আফগানিকে হত্যা করা হয়। জীবন বাঁচাতে লাখ লাখ আফগান শরণার্থী হিসেবে আশ্রয় নেয় ইরান ও পাকিস্তানে। অনেকে পশ্চিমা দেশগুলোতেও চলে যায়। ইউএনএইচসিআর এর ভাষ্যমতে 80 দশকের মাঝামাঝিতে অন্তত 60 লাখ আফগানি শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল বিভিন্ন দেশে। সোভিয়েত বাহিনী এমনকি সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের আফগান শরণার্থী ক্যাম্পগুলোর উপর বিমান হামলা চালাত, কারণ এসব শরণার্থী শিবির থেকে তৈরি হতো মুজাহিদিন নামের স্বাধীনতাকামী যোদ্ধা। সোভিয়েতরা মুজাহিদিনদের দমন কার্যক্রমের নাম দেয় প্রতিক্রিয়াশীল দমন কার্যক্রম। ব্যবহার শুরু করে ভয়ঙ্কর নাপাম বোমা। সোভিয়েত আফগান যুদ্ধ ছিল স্নায়ুযুদ্ধের যে কয়টা থিয়েটারে শীতল যুদ্ধ সরাসরি যুদ্ধে রূপান্তরিত হয়েছিল তার একটি। ভিয়েতনাম, কোরিয়া এবং আফগানিস্তানকে এজন্য বলা হয় কোল্ড ওয়ারের হট জোন। স্নায়ুযুদ্ধের ডায়নামিক্স এবং তৎকালীন বিশ্ব রাজনীতির হাওয়ার গতিপথ বাদ দিয়ে আফগান যুদ্ধকে ব্যাখ্যা করা অসম্ভব। ভিয়েতনামে 1965 থেকে 73 পর্যন্ত যুদ্ধ করেছে আমেরিকা। হো চি মিনের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক উত্তর ভিয়েতনামের নিকট মার্কিন সমর্থন পুষ্ট দক্ষিণ ভিয়েতনাম পরাজিত হয়। উত্তর ভিয়েতনামকে সহায়তা দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন এবং চীন। ভিয়েতনামে পরাজিত হওয়ার মাত্র 6 বছরের মধ্যেই আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ চলে আসে আমেরিকার সামনে। পপুলার ন্যারেটিভ অনুযায়ী আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের সিনেটর চার্লি উইলসন আফগানিস্তানে ঘুরে ঘুরে মুজাহিদিনদের সাথে সংযোগ স্থাপন করেছিলেন। তারপর আমেরিকানরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর মাধ্যমে পাঠানো শুরু করে অস্ত্র। আমেরিকার আফগান যুদ্ধে অংশগ্রহণে চার্লি উইলসনের ভূমিকাকে এত বেশি হাইলাইট করা হয়েছে যে চার্লি উইলসনস ওয়ার নামে হলিউডে মুভি বানানো হয়েছে। কিন্তু মার্কিন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক জেফ্রি স্যাক্স মার্কিন সরকারি কর্মকর্তাদের বক্তব্য ও সাক্ষাৎকারের ভিত্তিতে দেখিয়েছেন যে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণের আগে থেকেই আমেরিকা মুজাহিদিনদের সহায়তা করে আসছিল। দাউদ খানের আমল থেকে যে গণ অসন্তোষ তৈরি হয়, কমিউনিস্টদের যুগে এসে তা সশস্ত্র সংঘাতে পরিণত হয়। আমেরিকা সেই সংঘাতে অস্ত্রশস্ত্র দিয়ে মুজাহিদিনদের সহায়তা করতে শুরু করে, কারণ আমেরিকা জানত মুজাহিদিনদের হাতে যত বেশি অস্ত্র যাবে কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ তত তীব্র হবে এবং সরকার পতনের সুযোগও বাড়বে। ফলে কমিউনিস্ট সরকারকে রক্ষায় সোভিয়েত ইউনিয়ন হস্তক্ষেপ করতে বাধ্য হবে, আর আমেরিকা সুযোগ পাবে ভিয়েতনামের প্রতিশোধ আফগানিস্তানে নেয়ার। এদিকে সৌদি আরবের মাধ্যমে আফগানিস্তানের মুজাহিদিনদের জন্য পাঠানো হয় বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ সাহায্য। সৌদি আরব পাকিস্তানের সীমান্ত অঞ্চলে প্রতিষ্ঠা করে মাকতাবি খিদমা বা সেবা সংস্থা। সৌদি আরব অন্যান্য আরব দেশ এবং পশ্চিমা দেশসমূহ থেকে ব্যক্তিগত ও সরকারি সহায়তা আসত এই সংস্থার মাধ্যমে। মার্কিনীদের থেকে যেসব সহায়তা এসেছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল স্টিঙ্গার মিসাইল। কাঁধে বহনযোগ্য এই মিসাইল যুদ্ধের মোড়ই পাল্টে দেয়। আমেরিকা মুজাহিদিনদেরকে 1,500 স্টিঙ্গার মিসাইল দিয়েছিল। এগুলোর আক্রমণে সোভিয়েতদের একচ্ছত্র আকাশ আধিপত্য ভেঙে পড়তে শুরু করে। অবশেষে 1987 সালের মাঝামাঝি সময়ে মিখাইল গর্বাচভের নেতৃত্বাধীন সোভিয়েত সরকার আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়। 1975 সালে ক্ষমতায় আসার পর থেকেই গর্বাচেভ একের পর এক সংস্কার পরিকল্পনা নিতে শুরু করেছিলেন। ভঙ্গুর সোভিয়েত অর্থনীতি পুনরুদ্ধারে এছাড়া অবশ্য গতিও ছিল না।
1988 সালের মে মাসে আফগানিস্তান থেকে চূড়ান্তভাবে সৈন্য প্রত্যাহার শুরু হয়, যা 1989 সালের 15 ফেব্রুয়ারি শেষ হয়। যুদ্ধের দীর্ঘ ব্যাপ্তির ফলে একে সোভিয়েত ইউনিয়নের ভিয়েতনাম যুদ্ধ বা ভাল্লুকের ফাঁদ হিসেবে অভিহিত করা হয়।